সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 যশোর বোর্ড রসায়নের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে এবং বিক্রিয়াটিতে ΔH এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের ΔH এর মান হচ্ছে +180, কারণ এটি একটি তাপহারী বিক্রিয়া আর আমরা জানি ΔH এর মান যদি পজিটিভ হয় তাহলে এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া এবং এটি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। এবং আমরা যদি নাইট্রোজেন অক্সিজেনের বন্ধন শক্তি ব্যবহার করে এই নাইট্রিক অক্সাইডের গঠনের যে ΔH যদি বের করি তাহলে আমাদের এই মানগুলো জানা প্রয়োজন বা জানা থাকতে হবে। তো আমাদের বই থেকে এই মানটা সরাসরি পড়ে নিতে হবে। আরেকটি দেওয়া আছে, সেটা তাপ উৎপাদী, সেটা হচ্ছে অ্যামোনিয়ার উৎপাদন, সেটা হচ্ছে -92 কিলোজুল। 2 ন্যাপথলিনের অণুতে কয়টি দুর্বল বন্ধন রয়েছে? ন্যাপথলিনের অণুতে 2টি বেনজিন চক্র বিদ্যমান রয়েছে আর আমরা জানি যে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ এবং একান্তর দ্বিবন্ধন রয়েছে। তো প্রথম বেনজিন চক্রে এখানে একান্তর দ্বিবন্ধন রয়েছে 3টি এবং দ্বিতীয়টা হচ্ছে 2টি করে বাড়তে থাকবে। প্রতিটি বেনজিন চক্র বৃদ্ধির জন্য 2টি করে আমাদের বন্ধন বাড়তে থাকবে। এক্ষেত্রে আমাদের এই দ্বিবন্ধনের মধ্যে একটি দুর্বল বন্ধন রয়েছে, তাহলে আমাদের মোট দুর্বল বন্ধনের সংখ্যা হচ্ছে 5। কোনটি অধিক ক্ষারীয়? এটা হচ্ছে অগ্ন্যাশয়ের রস। বজ্রপাতের কারণে বৃষ্টির পানিতে কোন অ্যাসিডিটির অধিক্য পাওয়া যায়? সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোনটি লোহার আকরিক? লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। কোনটি পানিতে অদ্রবণীয়? এখানে সবগুলো আয়নিক যৌগ, কিন্তু সিলভার ক্লোরাইড এটি পানিতে অদ্রবণীয়, কারণ সিলভার এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম বিধায় এটি পানিতে অদ্রবণীয়। উদ্দীপকে এক যৌগটি কিরূপ বর্ণ প্রদর্শন করে? তো এখানে এক যৌগটি হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড, অর্থাৎ হচ্ছে এখানে আয়রনের যোজনী 3, তাই এটার হচ্ছে হবে ফেরিক হাইড্রোক্সাইড। এখন এই ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি বর্ণ, তাহলে বাদামি বর্ণ, তাহলে এটা উত্তর হবে গ। উপরের বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটে কিনা? এখানে আমাদের যে শুরুতে আয়রন এবং এখানে আয়রনের জারণ মান হচ্ছে +3, এখানেও জারণ মান হচ্ছে +3, তারপর ক্লোরিনের হচ্ছে -1, এখানেও হচ্ছে -1, সোডিয়ামের হচ্ছে +1, এখানেও হচ্ছে +1, আর হাইড্রোক্সিল হচ্ছে -1, এখানেও -1, অর্থাৎ জারণ মানের কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তাহলে যদি জারণ বিজারণ বিক্রিয়া না হয়, এটা যদি না হয় তাহলে অধঃক্ষেপণ এবং এই 3 নাম্বারটি সঠিক হবে, উত্তর হবে গ। তো ফরমালিনে কত ভাগ পানি থাকে? আমরা জানি যে মিথানেলে 40% জলীয় দ্রবণকে পানি বলা হয়, অর্থাৎ 40% থাকবে মিথানেল থাকবে 40% আর অবশিষ্ট 60% থাকবে পানি, তাহলে উত্তর হচ্ছে খ। পারমাণবিক বর্ণালী সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? এটা সঠিক উত্তর হচ্ছে নিলস বোর। আধুনিক রসায়নের জনককে? অ্যান্টনি ল্যাভোইসিয়ে। ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কয়টি পরমাণু থাকে? তো ক্যালসিয়াম ফসফেট, এটা ক্যালসিয়ামের সংকেত হচ্ছে Ca, ফসফেট হচ্ছে PO4। এখন আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, সেটা যাবে এখানে, আর ফসফেটের যোজনী হচ্ছে 3, যা যাবে ক্যালসিয়ামের কাছে, তাহলে এর সংকেত হচ্ছে Ca3PO4 2। এখন এটির মোট পরমাণুর সংখ্যা হিসেব করতে হবে। ক্যালসিয়ামের পরমাণু হচ্ছে 3টি, ফসফরাসের পরমাণুর সংখ্যা 2টি, আর অক্সিজেন ভেতরে 4, বাহিরে 2, 4 দুগুণে 8, তাহলে টোটাল হচ্ছে 8 আর 2 10 আর 3 হচ্ছে 13, তাহলে অ্যান্সার হচ্ছে 13, 12 এর গ। কোন গ্যাসের ব্যাপন সময় বেশি? এখন ব্যাপন সময় যেহেতু বেশি, তাই এটা বস্তুটি হবে ভারী, অর্থাৎ ভারী হওয়ার জন্য এর ব্যাপন হার কম হবে। এখন এইখানে সবচেয়ে যে ভর বেশি সেটি হবে উত্তর, তাহলে N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেনের
পারমাণবিক ভর হচ্ছে 14 গুণ পরমাণুর সংখ্যা অর্থাৎ 28 গ্রাম, এর আণবিক ভর 28। CO2 কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গুণ 2, টোটাল হচ্ছে 44 গ্রাম। সালফার ডাইঅক্সাইড, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, অক্সিজেন 16 ইন্টু পরমাণু সংখ্যা 2, তাহলে এটা 32 হচ্ছে 64 গ্রাম। ক্লোরিন সেটা হচ্ছে 35.5 ইন্টু 2, টোটাল হলো 71 গ্রাম। এখানে সবচেয়ে ভর বেশি হচ্ছে আমাদের ক্লোরিনের, সেজন্য ক্লোরিন ব্যাপন হতে বেশি সময় প্রয়োজন। মোম হচ্ছে একটি হাইড্রোকার্বন, এতে হাইড্রোজেন এবং কার্বন থাকে, এইটা এবং এইটা থাকে। উত্তর হচ্ছে ক। এখানে এক্স প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়। উপরে আয়নটিতে ইলেকট্রনের সংখ্যা কত? তো এখানে আমাদের নিচে যে এ লেখা আছে, এ হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের বাঁ দিকে নিচে থাকবে, অর্থাৎ এ। অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা হচ্ছে এ, তাহলে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনের সংখ্যাও থাকবে এ। কিন্তু এখানে বলা আছে প্লাস ডি, অর্থাৎ এখানে ডি সংখ্যক ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে পূর্বে ছিল এ, এখান থেকে যদি ডি সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, তাহলে বর্তমানে এই আয়নটিতে ইলেকট্রন সংখ্যা হবে এ মাইনাস ডি। অ্যান্সার হচ্ছে গ। উদ্দীপকের আয়নে কয়টি নিউট্রন রয়েছে? আমরা জানি এইখানে উপরে থাকে তার ভর সংখ্যা এবং নিচে থাকে প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এখানে আমরা পাবো বি মাইনাস এ। তাহলে 16 এর খ। টাংস্টেনের ল্যাটিন নাম কি? টাংস্টেনের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম, কিন্তু প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা। 17 এর গ। 18 কোনটি মৃৎক্ষার ধাতু? গ্রুপ 2-তে অবস্থিত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তো এটা আমাদের মনে রাখার জন্য ছড়া হচ্ছে যে বিরিয়ানি, বেরিলিয়াম, মুগলাই, এমজি, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম, এগুলা হচ্ছে আমাদের মৃৎক্ষা ধাতু, যা মাটি গঠনের অন্যতম উপাদান। উত্তর হচ্ছে 18 এর ক। নিকেলের পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত? নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই নিকেল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d8, 4s2। তো এখানে আমাদের গ্রুপ নির্ধারণ হয় যদি সর্বশেষ শক্তিস্তর s অরবিটাল এবং পূর্ববর্তী শক্তিস্তর d অরবিটাল হয়, তাহলে এর গ্রুপ হবে d প্লাস s, অর্থাৎ d অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস s অরবিটালের ইলেকট্রন সংখ্যা, তাহলে যোগফল হচ্ছে 10। তাহলে এখানে এর গ্রুপ সংখ্যা হবে 10। নিচের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? তো পরিবর্তনশীল যোজনী হচ্ছে যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকবে তখন তাকে পরিবর্তনশীল যোজনী বলে। এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে শুধু 2, আয়রনের যোজনী হচ্ছে 2 আর 3, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, ম্যাগনেসিয়ামের হচ্ছে শুধু 2। তাহলে আয়রনের 2টি যোজনী থাকায় এটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। নিচের কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? তো এটা হচ্ছে গ্লুকোজ এর সংকেত। তো গ্লুকোজ পানিতে দ্রবণীয়, কিন্তু এটি আয়নিক যৌগ নয়, যার কারণে এটি আয়ন না থাকায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না। 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মোল? তো পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে সংকেত K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এখানে এর প্রথমে আণবিক ভর বের করতে হবে। পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 ইন্টু পরমাণু সংখ্যা প্লাস ক্রোমিয়ামের হচ্ছে 52 ইন্টু পরমাণু সংখ্যা 2 প্লাস অক্সিজেন 16 ইন্টু পরমাণু সংখ্যা 7, তাহলে মোট হচ্ছে 294 গ্রাম। এখন এই 294 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে মোল সংখ্যা n হচ্ছে আমাদের যে কোনো পরিমাণ, অর্থাৎ W/m, অর্থাৎ যে কোনো পরিমাণ। তাহলে 100 গ্রাম হচ্ছে যে কোনো পরিমাণ, আর এর আণবিক ভর হচ্ছে 294। তো এর
ভাগফলের মান হচ্ছে 0.340। তাহলে উত্তর হচ্ছে ঘ। 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, তো এটা আমাদের ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি CaCO3 চুনা পাথর, একে তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এর আণবিক ভর হচ্ছে 100। এটার আণবিক ভর হচ্ছে ক্যালসিয়াম 40 যোগ এত 56, আর এটা হচ্ছে 44। তাহলে 100 গ্রাম থেকে আমরা 44 গ্রাম পাবো। তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, অথবা এটাকে আমরা বলতে পারি যে 22.4 লিটার, কারণ এখানে আবার লিটারে উল্লেখ করা আছে। তাহলে 100 গ্রাম থেকে আমরা পাবো 22.4 লিটার। তাহলে 1 গ্রাম থেকে পাবো হচ্ছে কম 22.4 ভাগ 100। সুতরাং 5 গ্রাম থেকে আমরা পাবো 22.4 গুণ 5 ডিভাইডেড বাই 100। তাহলে মান পাবো হচ্ছে 1.12 লিটার। তাহলে এটা হচ্ছে সঠিক। কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এত গ্রাম। এখন আমরা করে দেখব যে আমাদের এখানে 100 গ্রাম থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে পাবো কম, এজন্য হবে 44 ভাগ হচ্ছে 100, আর 5 গ্রাম থেকে আমরা পাবো বেশি। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি, তো আমাদের একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বা চুনের কথা বলা আছে, তো চুন পাওয়া যায় কিন্তু 56, আমরা ভুলবশত এটা দেখিয়েছি। তাহলে 56 হবে উপরে, 56 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে এটার মান হবে 2.8। তাহলে 2.8 গ্রাম চুন পাওয়া যায়, এটাও সঠিক। এখন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 0.5 মোল কিনা। তাহলে এখানে হচ্ছে আমাদের এত লিটার পাওয়া যায়, তাহলে এখানে এই লিটারটা কিন্তু এই লিটারের কিন্তু অর্ধেক না, সেজন্য এখানে বলছে যে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এজন্য এটা সঠিক নয়। তাহলে উত্তর হবে 23-এর 1 এবং 2 ক। কোন দুইটি যৌগের স্থূল সংকেত একই? এটার উত্তর হচ্ছে আমাদের গ। এখন গ্লুকোজ হচ্ছে C6H12O6 গ্লুকোজ, আর অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার CH3COOH। এখন এটা যদি স্থূল সংকেত বের করতে চাই, তাহলে কার্বনের এই সবগুলাকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে C(H)2O, অর্থাৎ এখানে C1H1O1, এটা 2 হবে। তাহলে C1H2O এটা হলো স্থূল সংকেত। একইভাবে আমরা যদি এইটার স্থূল সংকেত বের করতে চাই, তাহলে কার্বন 2টা, হাইড্রোজেন হলো 4টা, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কার্বন হবে 1টা, হাইড্রোজেন 4টাকে 2 দিয়ে ভাগ করলে হবে H2, আর অক্সিজেন 2টাকে 2 দিয়ে ভাগ করলে হবে O1, অর্থাৎ স্থূল সংকেত হবে গ্লুকোজ এবং অ্যাসিটিক অ্যাসিডের একই। হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? এটা জ্ঞানমূলক, এই মানগুলো আমাদের 8ম অধ্যায়ে আছে। তো শর্ট সিলেবাসে 26 সালের এটা নেই, তবে অন্য সালের SSC পরীক্ষার্থীদের জন্য এটা শিখে নিতে হবে।